আচ্ছা ভাবুন তো, আমাদের খুব পরিচিত একটা সবজি, এই ধরুন কাঁকরোল, সেটা যদি আন্তর্জাতিক বাজারে রপ্তানির একটা বিশাল হাতিয়ার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা অত্যন্ত লাভজনক এই ফসলটির কিছু চমকপ্রদ জৈবিক রহস্য উন্মোচন করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে একটু সঠিক পদ্ধতি আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই সাধারণ ফসলটিকে বিশ্ববাজারের রানী করা সম্ভব। একেবারে মাটি প্রস্তুত করা থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারের জন্য ফসল তৈরি করার পুরো প্রক্রিয়াটি আজ আমরা ধাপে ধাপে জেনে নেব। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, চাষাবাদের প্রাথমিক ধারণা। যে কোনো ফসলে সফল হতে গেলে তার বেসিক বা একেবারে মূল ভিত্তিটা জানা কিন্তু সবচেয়ে জরুরি, তাই না? কাঁকরোল জিনিসটা আসলে কি? এটি ক্যালসিয়াম, ফসফরাস আর ভিটামিন বিতে ভরপুর গ্রীষ্মকালীন একটি দারুণ লতানো সবজি। বাজারের চাহিদা কিন্তু আকাশ ছোঁয়া। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে। এই গাছটি কিন্তু খুব আদুরে। ঠিকঠাক বেড়ে ওঠার জন্য এর একেবারে নির্দিষ্ট মাত্রার দোআঁশ মাটি চাই, আর মাটির পিএইচ মাত্রা হতে হবে ঠিক 5.5 থেকে 6.5 এর ভেতরে। চাষের ক্ষেত্রে এখানকার কিছু নিয়ম একেবারে পাথরে খোদাই করা। যেমন ধরুন এর বীজ। এখানকার সবচেয়ে বড় ট্রিকটা হলো বীজকে পুরোপুরি না বলে দেওয়া। হ্যাঁ, একদম তাই। কারণ বীজে অঙ্কুরোদ্গম হয় মাত্র 50%, আর তার বেশিরভাগই হয় পুরুষ গাছ, যাতে কোনো ফলই ধরে না। তাই বীজের বদলে সরাসরি মোথা বা কন্দ থেকে চারা তৈরি করাটা হলো এখানকার আসল গেম চেঞ্জার। আর মনে রাখতে হবে, রোপণের সেরা সময় হলো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এবার আসছি দ্বিতীয় পর্বে, রোপণ ও সঠিক অনুপাত। এখন আমরা কাঁকরোল গাছের সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় একটা জৈবিক বৈশিষ্ট্যের কথা জানব। এর জন্য মাঠের রীতিমতো একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত ছক কষতে হয় কৃষকদের। বেশ মজার। এদের পুরুষ এবং স্ত্রী ফুল দেখতে কিন্তু একদম আলাদা। পার্থক্যটা কোথায় জানেন? স্ত্রী ফুলের একেবারে গোড়ায় ছোট্ট একটা ফলের মতো ডিম্বাশয় থাকে। মাঠে গিয়ে ওই ছোট ডিম্বাশয়টা চিনে নিতে পারাটাই কিন্তু সফলতার প্রথম এবং প্রধান চাবিকাঠি। পুরুষ ফুলের গোড়ায় এমন কিচ্ছুই থাকে না, একেবারে সাধারণ একটা বোটা। আর এই যে 9:1 দেখছেন, এটি হলো রোপণের গোল্ডেন রুল। মানে সর্বোচ্চ ফলন পেতে হলে জমিতে প্রতি একটি পুরুষ মোথার বিপরীতে আপনাকে ঠিক 9টি স্ত্রী মোথা লাগাতেই হবে। এই হিসেবের একটু 19-20 হলেই কিন্তু ফলনে বিশাল একটা ধস নামবে। একদম গাণিতিক একটা ব্যাপার, তাই না? অঙ্কের হিসাব তো হলো। এবার আসি সময়ের হিসেবে। পুরুষ গাছে ফুল আসে বেশ দেরিতে, তাই মাঠে পুরুষ এবং স্ত্রী ফুল যাতে ঠিক একই সময় ফোটে সেটা নিশ্চিত করতে স্ত্রী গাছের মোথা লাগানোর 15 থেকে 20 দিন আগেই পুরুষ গাছের মোথা রোপণ করতে হয়। কৃষকদের কিভাবে টাইমলাইন নিয়ে খেলতে হয় ভাবুন একবার। একেই বলে সত্যিকারের কৃষি কৌশল। আমাদের তৃতীয় পর্বটি হল কৃত্রিম পরাগায়ন ও ফলন। চলুন এবার দেখি প্রকৃতির একটা ছোট সীমাবদ্ধতাকে কিভাবে মানুষের হাতের ছোঁয়া জাদুকরীভাবে জয় করে নেয়। আচ্ছা, একটা খুব সাধারণ সমস্যার কথা বলি। যারা কাঁকরোল চাষ করেন তাদের সবচেয়ে বড় হতাশাটা কি জানেন? গাছে আসা সুন্দর ছোট ছোট জালি বা ফলগুলো বড় হওয়ার আগেই হঠাৎ হলুদ হয়ে ঝরে পড়ে। আপনিও হয়তো খেয়াল করেছেন। কিন্তু এই হলুদ হয়ে যাওয়ার পেছনের আসল কালপ্রেট বা অপরাধীকে কারণ খুঁজতে গেলে দেখা যায় পুষ্টির অভাব বা ফলের মাছির আক্রমণ তো আছেই, এমনকি গোড়ায় পানি জমে শিকড়ের দমবন্ধ হয়ে যাওয়াটাও একটা কারণ। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। কাঁকরোল যেহেতু ভিন্নবাসী উদ্ভিদ, তাই প্রাকৃতিকভাবে বাতাস বা পোকামাকড়ের মাধ্যমে এদের পরাগায়ন খুব একটা ভালো হয় না। আর পরাগায়ন না হওয়া এই ফুলগুলোই ফসল নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। তাহলে উপায় হল মানুষের নিজের হাতে করা কৃত্রিম পরাগায়ন। কাজটা খুব সূক্ষ্ম। ভোর 6টার দিকে সতেজ পুরুষ ফুল তুলে তার বোটা পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপর সাবধানে এর পাপড়িগুলো ছিঁড়ে ফেলে সেই পুরুষ ফুলের পরাগরেণু আস্তে করে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে 2-3 বার ছুঁয়ে দিতে হয়। ব্যাস, এই সামান্য একটু জাদুকরী স্পর্শেই একটু পুরুষ ফুল দিয়ে অনায়াসেই 7টি পর্যন্ত স্ত্রী ফুলে অত্যন্ত সফল পরাগায়ন করা সম্ভব। তবে এখানে একটা মস্ত বড় ঘড়ির কাঁটার হিসেব আছে। এই পুরো কাজটা সারার জন্য সময় পাওয়া যায় মাত্র 12 ঘণ্টা। হ্যাঁ, স্ত্রী ফুল ফোটার ঠিক 12 ঘণ্টার মধ্যেই পরাগায়নটা সেরে ফেলতে হবে। এরপর কিন্তু ফুলটার পরাগায়ন গ্রহণ করার মতো অবস্থায় থাকে না।
যদি ঘড়ির কাঁটা ধরে এই পরাগায়নের নিয়মটা নিখুঁতভাবে মানা যায়, তাহলে ফলটা কি দাঁড়ায় জানেন? অবিশ্বাস্য দ্রুত ফলন। পরাগায়নের মাত্র 12 থেকে 15 দিনের মধ্যেই আপনার কাঁকরোল সংগ্রহের জন্য একেবারে তৈরি হয়ে যাবে। সঠিক পরিচর্যায় হেক্টর প্রতি 25 থেকে 30 টন পর্যন্ত ফলন পাওয়া কোনো ব্যাপারই না। এটা এক কথায় একটা বাম্পার হারভেস্ট। এবার আসছি চতুর্থ পর্বে, পোকা দমন ও ব্যবস্থাপনা। ফল তো বেশ বড়সড় হচ্ছে, কিন্তু এই মূল্যবান ফসলটিকে বিভিন্ন পোকা আর রোগের হাত থেকে বাঁচানোটাও তো সমান জরুরি, তাই না? এখানে আমাদের প্রধান শত্রু হল ফলের মাছি, থ্রিপস আর কাঁঠালের পোকা। তবে একটা ব্যাপার একেবারে পরিষ্কার করে বলা দরকার, ধ্বংসাত্মক ফলের মাছি পোকা দমনের জন্য শুরুতেই কিন্তু রাসায়নিক বিষের দিকে হাত বাড়ানো যাবে না। এর বদলে ফেরোমোন ফাঁদ ব্যবহার করা বা ফল পলিথিনে ঢেকে দেওয়ার মতো নিরাপদ এবং জৈব সমাধানগুলোকেই আমাদের প্রথম হাতিয়ার হিসেবে বেছে নিতে হবে। আর শুধু তো পোকা নয়, জলাবদ্ধতাও এই গাছের জন্য এক নীরব ঘাতক। অতিরিক্ত আর্দ্রতার কারণে কন্দ ও গোড়া পচে যেতে পারে, যা এক মারাত্মক ছত্রাকজনিত রোগ। তাই মাটির আর্দ্রতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং পানি নিষ্কাশনের দুর্দান্ত ব্যবস্থা রাখাটা একেবারেই অপরিহার্য। আমরা চলে এসেছি একেবারে শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় পর্বে, সফল বাজারজাতকরণ ও রপ্তানি। এত নিখুঁতভাবে যে ফসলটা আমরা ফলালাম, সেটাকে এখন অত্যন্ত লাভজনক বিশ্ববাজারে তুলে ধরার পালা। আন্তর্জাতিক বাজারে ঢোকার রাস্তাটা কিন্তু বেশ নিয়মে বাঁধা। ফসল সংগ্রহের 15 দিন আগে থেকে সব রাসায়নিক বন্ধ করতে হবে। তারপর মাঝারি পাকা অবস্থায় ফল তুলে সেগুলোকে সাইজ অনুযায়ী গ্রেডিং করে সুন্দর কার্টনে প্যাক করতে হবে। আর পরিবহনের পুরোটা সময় জুড়ে নিরবচ্ছিন্ন কোল্ড চেন বা সঠিক তাপমাত্রা বজায় রাখাটা একেবারে বাধ্যতামূলক। এখানে কোনো আপোষ চলবে না। আমি 15 দিন কথাটার ওপর আবারও একটু জোর দিতে চাই। মনে রাখবেন, আন্তর্জাতিক মানদণ্ড পেরোনোর ক্ষেত্রে ফসল তোলার ঠিক 15 দিন আগে থেকে সব ধরনের রাসায়নিক কীটনাশকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করাটা কিন্তু এক প্রকার অলঙ্ঘনীয় নিয়ম বা নন নেগোশিয়েবল রুল। এটা মানতেই হবে। বিশ্ববাজারে টিকে থাকার আরও কিছু চাবিকাঠি আছে, যেমন রাসায়নিকের বদলে পুরোপুরি বায়োপেস্টিসাইড এবং জৈব সারের উপর নির্ভরশীল হওয়া, এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ও সরকারি লাইসেন্সগুলো ঠিকঠাক সংগ্রহ করা। এই কড়া নিয়মকানুনগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক কৃষি মানে শুধু মাঠে বীজ বোনা নয়, এটি আন্তর্জাতিক সূক্ষ্ম নিয়মকানুন মেনে চলার এক বিশাল ব্যবসায়িক জগৎ।